आपकी আদালতে কমেডি কিং কপিল শর্মার ওপর অভিযোগ হলো যে এনার দুটো আলাদা আলাদা রূপ আছে। কপিল একটা রূপ তো যেটা লোকজন দেখতে পাচ্ছে, যেটা আপনার শোতে দেখা যায়, হাসানোর, মজা করার। হ্যাঁ স্যার। আর একটা রূপ আছে যেটা রাত 10টার পরে দেখা যায়, ভয় দেখানোর, হুমকি দেওয়ার, গর্জন করার। আমি সবসময় বলি আমি হলাম মাল্টি ট্যালেন্টেড। সেটা স্যার কখনো কখনো হয়ে যায়, মানে এখন সময়টা অনেকটাই পাল্টে গেছে। আগে কখনো কখনো হতো। তো আমার মানুষকে হাসাতে ভালো লাগে, মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাই কখনো কখনো রাগও হয়। মানে আগে বেশি হতো, বিয়ের পর তো একদম চাপা পড়ে গেছে। তো কখনো কখনো হয় স্যার, মানে আমি না আগে টুইটার খুলে বসতাম, আর আমাকে যদি কেউ একটা গালি দিত আমি 10টা গালি দিতাম। তো আমার মাথা থেকেই একটা জিনিস বেরিয়ে গেছিল যে ফেক অ্যাকাউন্ট বানিয়েও গালাগাল দেওয়া যায়, আর আমি আমার ব্লুটেকের অ্যাকাউন্ট দিয়ে কথা বলতাম। আচ্ছা, লোকজন কিন্তু আমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, আর ওদেরকে কেউ কিচ্ছু বলে না। আর আমি একদিন কি বললাম সেটা ফটফট নিউজ হয়ে গেল। তারপর আমার মনে হলো যে আই এম ভেরি পপুলার, আমার এসব একদম করা উচিত নয়। তো পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে স্যার। না, একটা কথা আছে না যে হাতির দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা, তেমনি কপিল শর্মার ড্রিঙ্কের আগে এক আর পরে এক। এরকম হয়ে থাকে স্যার। আমি ধরমজিকে এই ব্যাপারে ভীষণ ফলো করি, মানে এই ব্যাপারে নয়, আপনারা যদি ওনার সোশ্যাল মিডিয়াতে চোখ দেন, সোশ্যাল মিডিয়াতে যাবেন ওনার, তো আমি ওনার টুইটগুলো দেখা শুরু করলাম। এত ভালোবাসার মানুষ উনি, আমি ভাবলাম যে আমাকে এরকমই হতে হবে। তো আমি আর টুইটারে ঝগড়া করব না, মানে ধরমজি যেটা করেন আমিও সেটাই করব। তো মাঝে আমি একবার ওনার ফার্ম হাউসে গিয়েছিলাম। তো ওনার ফার্মে বড় বড় কুমড়ো হয়েছিল। কুমড়োকে হিন্দিতে কি বলে? পামকিন। বাহ, হিন্দিতে পামকিন। আমার থেকেও শিক্ষিত লোকজন এখানে বসে আছে। পামকিন তো ইংলিশে বলে সীতাফল বলা হয়। ওই যে গোল মতো এইরকম দেখতে হয়। তো ওনার ফার্মে বড় বড় কুমড়ো হয়েছিল, সেটা উনি টুইটারে লাইভে নিয়ে এসেছিলেন। বন্ধুরা, এই কুমড়োটা আমার খেতে হয়েছে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এত বড় কুমড়ো, আর ওনাকে দেখে আমার খুবই কিউট লেগেছিল। তাই হলো আমি এরকমই ভিডিও দেবো। আর যদি এরকম না থাকে তাহলে কিছু ভিডিও বানান। হ্যাঁ, লোকেদের খুব খিল্লি উড়িয়ে। আরে আপনি জেল থেকে কবে ছাড়া পেলেন? কিন্তু আমি যারা আমার থেকে বয়সে ছোট ছোট ভাই বোনেরা, আমি তাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যে পৃথিবীতে তোমাকে যদি কেউ ভালো মন্দ বলে তখন সেটাকে ইগনোর করবে, কারণ ভালোবাসার মানুষ বেশি, ওরা একজন দুজনই হয়। কিন্তু আমাদের না অভ্যেস হয়ে গেছে, আমরাও খবরের মধ্যে রস খুঁজি। খবরে যদি কোথাও লেখা থাকে যে 4 জন লোক খুশি হয়ে হোলি খেললো আর নাচলো ভাংড়া, সেসব আমরা দেখি না। অন্যদিকে যখন খবরে থাকবে যে 2 জনের মধ্যে জবরদস্ত লড়াই হলো, আমরা ঝট করে দেখি আচ্ছা 2 জন লোক, কারা এই 2 জন? তো নেগেটিভিটি কোথাও না কোথাও আমাদের আকর্ষণ করে বেশি, কারণ তাতে মশলা থাকে। কিন্তু যতটা সম্ভব ভালোবাসা ছড়ান। এগুলো সব পুরনো কথা স্যার, আগে এগুলো হতো, আমি করতাম। এই ভালোবাসার কথায় মনে পড়ে গেল, যখন অনুপম খেরের সঙ্গে আপনার প্রথম দেখা হয়, তখন আপনি ওনাকে শিখিয়েছিলেন কিভাবে পেক বানাতে হয়। না স্যার, অনুপম স্যারের কাছ থেকে, কারণ আমি হলাম ওনার বড় ফ্যান। দুবাইতে আমার একটা শো ছিল, তখন আমাদের অর্গানাইজার বললো যে অনুপম খের স্যার ওখানেই আছেন আর উনি আমার সঙ্গে দেখা করতে চান। তো আমি গেলাম, আর খুবই ভালো লাগলো ওনার সঙ্গে দেখা করে। তখন উনি বললেন যে আপনি কি ড্রিঙ্ক করবেন? আমি বললাম এটা কি আবার জিজ্ঞেস করার ব্যাপার নাকি? তখন সেই মলের মধ্যেই আমরা ঢুকে গেলাম। তো উনি এক একটা করে পেগ অর্ডার করলেন। আমি বললাম ঠিক আছে, 30 ml এলো। তখন বললেন আচ্ছা এই জিনিসটা প্রমোট করছি না, ভালো জিনিস নয়, কিন্তু হ্যাঁ কখনো কখনো চলে, ঠিক আছে। তো একটা ড্রিঙ্ক এলো। তো আমরা অনেকক্ষণ বসে রইলাম। আমার মনে হচ্ছিল যে একে তুমি প্রথমবার দেখা করছি, এইভাবে না এভাবে খেতে হবে। তা আমিও বসে আছি, আর উনি যে গতিতে শেষ করলেন আমিও সেই গতিতেই শেষ করলাম। পরে বললেন আরেকটা নেবেন? আমি বললাম এটা আবার জিজ্ঞেস করার কি আছে। তো তখন উনি আরও একটা অর্ডার করলেন, অর্ধেক উনি ঢাললেন, অর্ধেক আমাকে দিলেন, আর বললেন যে আমি আপনার জন্য 1.5 গ্লাস খেলাম, না হলে আমি একটাই খাই। তখন আমি বললাম স্যার আমি আপনার জন্য 1.5 গ্লাস খাচ্ছি, না হলে আমি 6টা খাই। তো কপিল, আপনাকে কোন কোন অভিযোগে অভিযুক্ত করব? আপনি মাঝরাতে বচ্চন সাহেবকে মেসেজ পাঠিয়েছিলেন। আমি তো স্যার আমি ওনাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি একটা সিনেমা করছিলাম যেটার কথা আপনি বলছিলেন, ফিরঙ্গি। তখন ওই সময় আমার মেন্টাল কন্ডিশন ঠিকঠাক ছিল না, আমি একটু ডিপ্রেশনের মধ্যেও যাচ্ছিলাম। দিনরাত আমার মনে হয়েছিল যে আমি সবার মুখোমুখি হতে পারবো না। আমি বলেছিলাম ফিল্মের দিকে যাবেন না,
না 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 না, তার আগের ফিল্মটা তো সুপারহিট হয়েছিল স্যার, আর ফিল্মটা তখনও রিলিজ হয়নি, তাই ফিল্মের সাথে সেটার কোনো রিলেশন ছিল না। কিন্তু কখনো কখনো এমন হয় যে আপনি আর্টিস্ট হলে আপনার একটু সেন্সিটিভ হয়ে পড়েন, তো কারোর সঙ্গে আমার দেখা করার ইচ্ছে হতো না, আমি শো করাও বন্ধ করে দিয়েছিলাম। তো ফিল্মটা তৈরি হয়ে গেছিল, আশেপাশের যারা টিম মেম্বার ছিল তারা বলতো যে ফিল্মটা রিলিজ করো, কেউ আর বলতো আপনি বচ্চন স্যারকে দিয়ে ভয়েস ওভার করিয়ে নিন। কারোর কাছ থেকে ফেভার নিতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বচ্চন স্যার আমাদের কাছে এত বড় একজন লেজেন্ড, সো সুইট অফ হিম। আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম যে স্যার আমি প্রথমবার ফিল্ম প্রডিউস করছি, তাই আপনি প্লিজ একবার একটা ভয়েস ওভার করে দেবেন। 4-5 মিনিটের মধ্যে ওনার মেসেজ হলো যে আমি 8 তারিখ বা 9 তারিখে এইরকম কোনো একটা স্টুডিওতে থাকবো, একটা ফিল্মের জন্য ডাবিং করবো, তুমি তোমার টিমকে পাঠিয়ে দাও। তখন আমার ওই যে একটা হয় না, এত বড় মাপের একজন মানুষ, তিনি চাইলে রিপ্লাই নাও করতে পারতেন। তো আমারও যদি সাহস না থাকতো তাহলে আমিও নাও করতে পারতাম, কিন্তু আমি দুপেক্ষেই মেসেজ করে দিয়েছি। আমাকেও যে মাঝরাতে একবার মেসেজ পাঠিয়েছিলেন, সেটাও কি ছপেগের পর? স্যার ওতে যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে হ্যাঁ হতে পারে, আর যদি স্পেলিং মিস্টেক না থাকে আমি এখানে একটা কথা বলতে চাই। আমি স্যারকে একটা মেসেজ করেছিলাম একদিন। একবার না আমি ইন্ডিয়া টিভিতে একটা নিউজ দেখেছিলাম, আমাদের ভারতেরই পাঞ্জাবের সরবজিৎ সিং নামের একজন ছিলেন পাকিস্তানের কোনো একটা জেলে। তো সেটা দেখে না আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না যে কি করব, কারণ নিউজটা দেখাচ্ছিল ইন্ডিয়া টিভিতে, আর রজত স্যার ইজ সো কাইন্ড যে আমি ওনাকে মেসেজ লিখলাম যে স্যার আপনি এত তো পাওয়ারফুল মানুষ, আপনি কিছু করছেন না কেন, আপনি ওনাকে ছাড়াচ্ছেন না কেন? আর ইনিও কিন্তু খুব সুইট, আর উনি তখনই রিপ্লাই করলেন যে উই আর ট্রাইং। তো এরকমও হয়, সবসময় এমন নয় যে আমি ইমোশনাল হয়ে টুইটারে ঝগড়া করেছি, কখনো কখনো মনটা একটু ভারী হয়ে যায় স্যার। আর আপনিও খুব ভালো স্যার, আপনি রিপ্লাই করেছিলেন, থ্যাংক ইউ। বচ্চন স্যারের কথাটা অসম্পূর্ণ রয়ে গেছিল। আপনি একটু নেশা করে তারপর স্টুডিওয়ে ওনার সাথে দেখা করতে গেছিলেন। আমার না ড্রিঙ্কিং প্রবলেম কখনোই ছিল না, একটু অ্যাংজাইটির প্রবলেম হয়েছিল, যার জন্য আমার মনে হয়েছিল যে আমি কারোর সামনে যেতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না, স্টেজে মাইকের সামনে যেতে পারবো না। তো বচ্চন স্যার যখন বললেন আমি সকালে আসছি, আর যেহেতু উনি আমারই সিনেমার ভয়েস ওভারের জন্য আসছেন, তাই আমার উচিত ছিল যে আমার ওখানে ওনাকে ওয়েলকাম করার জন্য থাকা প্রেজেন্ট। আর যেহেতু আমি বাড়ি থেকে বাইরে বেরোতেই পারছিলাম না, সেই সময় আমার এমন অবস্থা ছিল, তখন আমার মনে হলো যে ঠিক আছে দুপেক খেয়ে নিই আর বচ্চন স্যারের কাছে পৌঁছে যাই। তার সকালবেলার কথা এটা, উনি 8টার সময় পৌঁছে গেলেন, আর তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল। গিন্নি আমার সাথে ছায়ার মতো লেগেছিল, আমার সাথে গেল, আর ভেতরে গিয়ে দেখি বচ্চন স্যারের ডাবিং করা হয়ে গেছিল। তা আমি যখন পৌঁছলাম তখন উনি বললেন যে ওনার ডাবিং করা হয়ে গেছে। তা আমি বললাম যে ওনার সঙ্গে দেখা করে আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। তো ওনার স্টাফ বললেন যে উনি এখন ব্যস্ত আছেন, তো কোনো ব্যাপার না, আপনি যান, কোনো ব্যাপার না। তখন আমিও দুপেক খেয়েছিলাম, আমি হলাম উনি 2 বছর পরে এলেও এখানেই বসে থাকবো। তারপর ওনার মেসেজ এলো যে ভেতরে আসুন, তখন আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, বললাম থ্যাংক ইউ, আর একটু পাঞ্জাবি ভাষায় বললাম যে পাজি তোয়াড্ডি বাহু। তখন বচ্চন স্যার হঠাৎ দেখে উনি গিন্নিকে প্রথমবার দেখলেন আর কি, তো তখন উনি জানতেন না, কিন্তু হ্যাঁ স্যার ওটা আমার কাছে খুবই মেমোরেবল ছিল। তারপর আমি ওনাকে মেসেজ করে ক্ষমাও চেয়েছিলাম যে সরি এইভাবে আপনার সামনে যাওয়ার জন্যে, মানে আমার উচিত হয়নি। তারপর উনি আমাকে হিন্দিতে খুব একটা সুন্দর মেসেজ পাঠিয়েছিলেন যে এই জীবনের সংঘর্ষ বা জীবন যুদ্ধ এটা হলো চ্যালেঞ্জেরই একটা অপর নাম, তাই তুমি আবার উঠে দাঁড়াও। তো উনি বলেছিলেন যে ড্রিঙ্ক করে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে যাও। না স্যার, উনি খুব সুন্দর মেসেজ পাঠিয়েছিলেন, আর এত বড় লেজেন্ড যখন আপনার সম্পর্কে বা আপনাকে এমন উৎসাহ দেন, তখন সমস্ত ব্যাপারটা মিলে জীবনে উঠে দাঁড়াতে সত্যিই আপনাকে সাহায্য করে। সত্যি খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু আমি এমনটাও শুনেছি যে রাত 10টার পর আপনার ওয়াইফ নিজের ফোন নিজের কাছে রাখেন, আর আপনার ফোনও নিজের কাছে রাখেন। এই স্টেটমেন্টটা আমি একটু ক্লিয়ার করতে চাই মাই লর্ড। প্রতিদিন রাত 10টার পর নয়, কখনো কখনো যখন আমার 12টা বেজে যায় তখন আমার ফোনটা, মানে ও একটু বেশি চালাক, ও জানে যে আমি আবার একটা গন্ডগোল বাঁধাবো, তাই সেই কারণেই আমি বলছিলাম যে বিয়ে করে নেওয়া উচিত। আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন আর উনি ডিলিট করতে থাকেন। হ্যাঁ, না না এখন আমি এসব আর করি না। হ্যাঁ আগে করতাম, প্রতিটা ব্যাপারে আমার নাক গলানোর একটা বদ অভ্যেস ছিল, যে কোনো বিষয়ে মতামত দিতাম যদিও কেউ চাইতো না। তারপর আমি ভাবলাম যে কেউ তো আমাকে জিজ্ঞেসই করে না, তাহলে ফালতু আমি নিজেই কেন নিজের জন্য সমস্ত সমস্যা তৈরি করে ফেলছি। এখন অবশ্য লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, 2 বাচ্চার বাবা হওয়ার পর একটা দায়িত্ব এসে পড়ে। তারপর মনে হলো যে 3-4 বছর পর এই ছেলেমেয়েরা ইউটিউব দেখতে শুরু করবে আর দেখবে কি আমাদের বাবা এরকম করে নাকি। তো স্যার আমি একটু
স্যার ইউটিউব থেকে ওই পুরনো ভিডিওগুলো একটু ডিলিট করিয়ে দিন না কোনোভাবে, মানে ওই কিন্তু পুরনো এই কথাটা খবরগুলো। কি করে ডিলিট করিয়ে দেব যে আপনি বলেছেন আমার বিয়েই হতো না যদি আমি নেশা না করতাম? কিন্তু এই কথাটা সত্যি। সবসময় যে নেশা করে কাজ বিগড়ে যায় তা নয়, কখনো কখনো ভালো হয়। তো স্যার আমি যখন কলেজে পড়তাম, মানে আমার কলেজের একদম পাশেই ছিল গার্লস কলেজ, আমি ওখানেই পকেট মানির জন্য কাজ করতাম তখন। আর গিন্নি সেই কলেজেই পড়তো, ও আমার স্টুডেন্ট ছিল। তা ও ছিল বিএ ফার্স্ট ইয়ারে বা বিকম ফার্স্ট ইয়ারে, আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল, আমি পিজি করছিলাম, মানে পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমি বললাম যে আমি প্রিন্সিপালকে বললাম যে আপনি আমাকে কাজ করতে দিন, গার্লস কলেজে গিয়ে আমি প্লে করাবো, দুটো পয়সা রোজগার হবে আমার, তাহলে ভালো লাগে নিজের জন্য নিজের পকেট মানি জোগাড় করতে। তখন না গিন্নি স্যার দুজন ছিলাম, আমি আর আমার একটা বন্ধু ছিল, আর একজন মিউজিশিয়ান বন্ধুও ছিল। তো আমরা প্রত্যেকদিন রিহার্সাল করতে যেতাম, কিন্তু ও শুধু আমার জন্যই স্যান্ডউইচ নিয়ে আসতো। তখন আমার বন্ধু বললো যে এই গিন্নি মেয়েটা না তোকে খুব লাইক করে। আমি বললাম না রে ভাই, ওর গাড়িটা দেখ কি বড়, আর আমার স্কুটারের সিটের দেখ ফোম বেরিয়ে গেছে। আমি বললাম এরকম হয় নাকি? ও বললো না না, ও তোকে খুব পছন্দ করে। তো একবার আমরা কলেজের রিহার্সালের পর বন্ধুরা মিলে আমরা একটা জায়গায় বসেছিলাম, আর তখন পরিবেশটা একটু অন্যরকম ছিল, আর তখনই ওর ফোন এলো। আর আমার কিন্তু কখনো সাহস ছিল না, মানে আমার একটা রেকর্ড আছে যে আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে প্রপোজই করতে পারিনি, মানে টিভিতে আমি যা খুশি তাই করি না কেন। আর একটু পেটে পড়ে গেলে মানুষ তো বাঘের বাচ্চা হয়ে যায়, যে তুমি আমাকে পছন্দ করো নাকি। তো তো ও তখনও কিছু বলেনি, কিন্তু আমি তো পেছনে পড়ে আছি যে না আমার তো মনে হচ্ছে। তারপর ও রাজি হয়ে গেল, ব্যাস তারপর আর কি, এইভাবেই আমাদের ভালোবাসা শুরু। সেদিন লাভই হয়েছিল। হ্যাঁ, লাভ তো হয়েছিল। উনি আপনাকে তার পরের দিনই যখন ওর বাবাকে দেখলাম একটা বড় গাড়িতে এলেন আর এখানে পিস্তল রাখা ছিল, তখন তো আমার মনে হয়েছিল ভাই আমি যা বলেছি সব ভুলে যা, মাথায় কিছু রাখিস না, আমায় ক্ষমা করে দে ভাই। তো হ্যাঁ, আস্তে আস্তে সময়ের সঙ্গে সবকিছু সেটেল হয়ে যায়, সবকিছু বদলেও যায়। আমি ওনাকে খুব ভালোবাসি, মানে গিন্নির বাবাকে। তো কিছু কিছু মানুষ হন না যে ভগবানের মতো মনে হয় ওনাদেরকে। আমার মতো মানুষের হাতে নিজের মেয়েকে দিয়ে দিয়েছেন, তার মানে তো উনি ভগবানই, তাই না? জনতা কিছু প্রশ্ন করতে চায়? স্যার আপনার দাড়ি স্টাইলটা কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ। বাহ, আপনি কোথা থেকে? স্যার আমি গোরখপুরের। গোরখপুর, আচ্ছা। হ্যাঁ, আমি ভাবলাম চম্বল থেকে। আচ্ছা স্যার কথায় বলে মদে নেশা হলে বোতল নাচতো, অথচ লোকের আপনাকে দোষ দেয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি শুধু জিজ্ঞেস করছেন নাকি আনাবেন? না না, শুধু জিজ্ঞেস করছি। স্যার আমার মনে হয় যে একটা ফেজ থাকে লাইফের, যখন আমরা কলেজে পড়াশুনো করি, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকি, তখন ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না কিন্তু তখন। তাই তো আমাদের দাদু ঠাকুমারা বলতেন যে এটা বয়সের নেশা, মদের কোনো দোষ নেই এতে, এটা বয়সের একটা ব্যাপার। তো তখন মানুষ অনেক ভুল করে বসে, আবার সেখান থেকে শিক্ষাও পাই আমরা। আমার মনে হয় না যে আমি আমার সম্পর্কে কখনো কারোর কাছে কিছু লুকিয়েছি, আমার জীবনটা খোলা বইয়ের মতোই, তাই হয়তো এত ভালোবাসাও পেয়েছি আমি, আর বহু বছর ধরে পাচ্ছিও। তাই আমি 3 মাসের জন্য এই শোটা বানিয়েছিলাম, কিন্তু এখন 10 বছর হয়ে গেছে, তাই আপনাদের ভালোবাসা এটা যে এখনো পাচ্ছি। ভুল করেছি তাই ক্রিটিসিজমও, জানেন তো আপনি যত ভালোবাসা পাবেন আপনি ততটাই ক্রিটিসিজমও পাবেন, যদি কখনো আপনি কিছু ভুল করে থাকেন। তাই যেখানে আমি ভুল করেছি সেখানে মানুষ ক্রিটিসাইজও করেছে, কিন্তু হ্যাঁ তবু তো আপনি আপনার ভুল থেকেই শিখবেন। একই ভুল দ্বিতীয়বার করবেন না, নতুন নতুন ভুল করবেন, ডিফারেন্ট ভেরিয়েশন থাকবে। তাই আমার মনে হয় স্যার যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ ভুল হতেই থাকবে, কিন্তু নানান রকম হওয়া দরকার, রিপিট করা যাবে না। সো লাইফে এখন প্রায়োরিটি বদলে গেছে, কিছুটা ফোকাস এসছে, কিছুটা ডিসিপ্লিন এসছে লাইফে। কপিল, এটা খুব ভালো কথা যে আপনি এমন একটা পর্যায়ে ছিলেন যেটা আপনি খুবই স্পোর্টিংলি নিয়েছেন, সেই নিয়ে হাসি ঠাট্টা করেছেন, নিজেকে নিয়ে মজা করেছেন, আর এখন আপনি এরকম লাইফে এসে গেছেন। এটা খুবই ভালো কথা, সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। থ্যাংক ইউ স্যার।